সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মুর্শিদ একাডেমি অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরু করছি নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার দিয়ে। অধ্যায়টির নাম তোমরা সবাই জানো, পদার্থের অবস্থা। অধ্যায়টি অনেক ছোট হলেও আমাদেরকে কিন্তু অধ্যায়টি আয়ত্ত করতে হবে, কারণ এখানে অনেক বেসিক ধারণা দেওয়া আছে। তো চলো দেরি না করে আমরা শুরু করে দেই। আজকে প্রথমে আমরা জানবো যে আসলে এই অধ্যায় থেকে আমরা কি কি পড়ব, ঠিক আছে, কোন কোন টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা আমরা আগে জেনে নেই। প্রথমে আমরা আলোচনা করব পদার্থ কী এবং পদার্থের তিনটি অবস্থা নিয়ে। তারপর আমরা চলে যাব কণার গতিতত্ত্ব বিষয়টা বোঝার জন্য। এরপরের টপিক হলো আমাদের ব্যাপন, এবং ব্যাপনের তিনটি পরীক্ষা তোমাদের বইয়ে দেওয়া আছে, যার মধ্যে একটি পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট, সেটি হলো দুইটি গ্যাসের ব্যাপন। এটি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব যখন আমরা টপিক নিয়ে আলোচনা করব তখন। এরপরে আমরা পড়াশোনা করব হলো নিঃসরণ নিয়ে, নিঃসরণের ধারণা নিব। তারপরে আছে মোমবাতির জ্বলন এবং মোমের তিন অবস্থা। এরপর আমরা গলন এবং স্ফুটন নিয়ে আলোচনা করব এবং তাদের পরীক্ষা নিয়ে হালকা ধারণা আমরা নিব। এরপর যেটা তোমাদের বইয়ের খুবই ইম্পর্টেন্ট দুইটা লেখচিত্র আছে, যেটা পরীক্ষায় আসার মতো, সেটা হলো বরফে তাপ প্রদানের লেখচিত্র এবং জলীয় বাষ্পকে শীতলীকরণের লেখচিত্র। আমরা দুইটি লেখচিত্র নিয়ে ডিটেইলস আলোচনা করব এবং সবশেষে পাতন ও ঊর্ধ্বপাতন সম্পর্কে ধারণা নিব। তো এইভাবে আমরা টপিক ওয়াইজ কিন্তু এই অধ্যায়টা আলোচনা করব। এখন যারা আমার এসএসসি পরীক্ষার্থী আছো তাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি, এই অধ্যায় থেকে তোমরা যদি শর্টকাটে পড়াশোনা করতে চাও তাহলে অবশ্যই তোমরা এই যে দুটি গ্যাসের ব্যাপন এবং এই যে দুইটা যে ইম্পর্টেন্ট লেখচিত্র আছে এই অধ্যায়ের অবশ্যই তোমাদেরকে পড়তে হবে এই অধ্যায় থেকে। আর সব কিছু যদি তোমরা ডিটেলস নাও পড়ো, অবশ্যই সিকিউতে ভালো করার জন্য এই দুইটা টপিক তোমাদেরকে পড়তে হবে। দুইটি গ্যাসের ব্যাপন এবং এই যে দুইটা লেখচিত্র, বরফে তাপ প্রদানের লেখচিত্র এবং জলীয় বাষ্পকে শীতলীকরণের লেখচিত্র। তো চলো আর দেরি না করে আমরা ডিটেলস আলোচনাতে চলে যাই। প্রথমে আসি পদার্থ কী। পদার্থ কী তোমরা ছোট থেকেই তোমাদের সবারই ধারণা আছে আশা করি। তো যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে, তোমরা সবাই জানো। তো পদার্থের আসলে দুইটা বৈশিষ্ট্য, একটা হলো দেখো নির্দিষ্ট ভর থাকবে এবং একটা নির্দিষ্ট জায়গা দখল করবে। তো কক্ষ তাপমাত্রায় পদার্থ কিন্তু তিন রকমের হয়ে থাকে। আমরা দেখি সবাই যে পদার্থ হলো কঠিন হতে পারে, অথবা তরল হতে পারে, অথবা গ্যাসীয় হতে পারে, তাই না? তো দেখো আমরা যদি কঠিন পদার্থের উদাহরণ দিই, যেমন চিনি আছে, খাদ্য লবণ আছে, মার্বেল আছে, বা তোমার হাতে থাকা মোবাইলটাও, এটাও কিন্তু কি কঠিন পদার্থ। তারপরে তরলের যদি উদাহরণ দিই কক্ষ তাপমাত্রায়, তো আমরা পানি খাচ্ছি গ্লাসের মধ্যে, সেই পানি, তারপরে তেল, কেরোসিন, এগুলো সবই কিন্তু কি তরল পদার্থের উদাহরণ। এবং গ্যাসীয় পদার্থের যদি গ্যাসীয় অবস্থায় থাকে এরকম যদি পদার্থের কথা আমরা চিন্তা করি কক্ষ তাপমাত্রায়, যেমন অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, এগুলো সবই কিন্তু কি গ্যাসীয় অবস্থায় আছে কক্ষ তাপমাত্রায়। কক্ষ তাপমাত্রা কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা তো তোমরা হয়তোবা জানো, না জানলে অবশ্যই নোট ডাউন করে রাখবে। এরপরে আমরা চলো জেনে নিই যে কঠিন পদার্থের আসলে বৈশিষ্ট্যগুলো কি কি, বা কঠিন পদার্থ কাকে বলে। তো কঠিন পদার্থ এমন একটা পদার্থ যার কি থাকবে, নির্দিষ্ট ভর থাকবে, নির্দিষ্ট আকার থাকবে এবং নির্দিষ্ট আয়তন থাকবে, তাদেরকে আমরা কঠিন পদার্থ বলবো, তাই না? তো দেখো এটা যদি আমরা বুঝতে চাই, তো তোমার হাতে থাকা যে কলমটা আছে, বা তোমার হাতে থাকা মোবাইল, বা তোমার সামনে থাকা টেবিল বা চেয়ার, যেটাই বলি না কেন, তার কিন্তু একটা নির্দিষ্ট ভর আছে, তারপরে তার একটা নির্দিষ্ট আকার আছে, এবং খেয়াল করলে দেখবা যে নির্দিষ্ট আয়তনও আছে। তার মানে কি এগুলো এক একটা কঠিন পদার্থ। তো এর আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো কঠিন পদার্থের যে কণাগুলো আছে, কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল আছে, আকর্ষণ বল বা আন্তঃকণা আকর্ষণ বল সবথেকে বেশি হয়, ঠিক আছে? সবথেকে বেশি বলতে কি, যে কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে এবং নির্দিষ্ট অবস্থানে থাকে, এর জন্যই এর আকারটা আসলে কঠিন হয়, ঠিক আছে? এই যে কঠিন পদার্থের যে আকারটা আছে, এই আকার কিন্তু পদার্থের উপর যদি চাপ প্রয়োগ করি তাহলে কিন্তু কঠিন পদার্থ সংকুচিত হয় না। তার মানে কি কঠিন পদার্থের আকারের উপরে চাপের কোনো প্রভাব নেই। আবার কি তাপমাত্রা যদি বাড়িয়ে দিই আমরা,
তাপমাত্রা যদি আমরা বাড়িয়ে দিই তারপরেও কিন্তু কঠিন পদার্থের আয়তন খুব কম পরিমাণেই বৃদ্ধি পায়। তার মানে যে কঠিন পদার্থের যে আকারটা আছে এবং আয়তন আছে, তো এইটার উপরে চাপ এবং তাপমাত্রার প্রভাবটা খুব বেশি কাজ করে না। আচ্ছা, এরপরে আমরা চলে যাই হলো তরল পদার্থের ক্ষেত্রে, যাকে হলো লিকুইড বলা হয় ইংলিশে। তো তরল পদার্থের বৈশিষ্ট্য কি? যে তরল পদার্থের কি থাকবে? নির্দিষ্ট একটা ভর থাকবে এবং নির্দিষ্ট কি থাকবে? আয়তন থাকবে। কিন্তু এর কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই, তাই না? তো তুমি কিন্তু আমাদের আহ, আমাদের চারপাশে যে সহজ একটা উদাহরণ, সেটা হলো পানি। পানি কিন্তু একটা তরল পদার্থ। তো খেয়াল করে দেখবা যে পানির কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই, এটা যে পাত্রে রাখা হয় তারই আকার ধারণ করে। তার মানে এটা একটা তরল পদার্থ। এখন এই তরল পদার্থের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বলের দূরত্ব মানে বিষয়টা কেমনভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, খেয়াল করে দেখো। কঠিন পদার্থর ক্ষেত্রে যে আন্তঃকণা আকর্ষণ বলটা ছিল, এটা বা আন্তঃকণা যে আকর্ষণ বলটা সব থেকে বেশি ছিল এবং কি এই কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করেছিল। কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে এই যে আন্তঃকণা যে আকর্ষণ বলটা আছে কঠিন পদার্থ থেকে কম হয়। যেহেতু আকর্ষণ বল কম, এর জন্য কি এরা কঠিন পদার্থের মতো এতটা কাছাকাছি অবস্থান করে না। তো এরা আরেকটু দূরত্ব মানে একটু দূরে থাকে আর কি, কণাগুলো একে অপর থেকে একটু দূরত্বে থাকে আর কি। এর জন্যই এটা হলো তরল পদার্থ, ঠিক আছে? তো এই তরল পদার্থকে যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে কিন্তু এর আয়তন হ্রাস পায় না। তবে যদি আমরা তাপ প্রয়োগ করি, যদি আমরা হিট দেই বা তাপ প্রয়োগ করি, তাহলে তরল পদার্থের কি হয়? আয়তনটা বৃদ্ধি পায়। তো এই আয়তন বৃদ্ধির পরিমাণ কঠিন পদার্থের চেয়ে কিন্তু বেশি হয়ে থাকে। আচ্ছা, এরপরে আমরা যাই হলো গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থ। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বৈশিষ্ট্য কি কি আছে? তো প্রত্যেকটা পদার্থের মতোই গ্যাসীয় পদার্থেরও কি থাকবে? নির্দিষ্ট একটা ভর থাকবে, কিন্তু থাকবে না কি এর নির্দিষ্ট কোনো আকারও থাকবে না, নির্দিষ্ট কোনো আয়তনও থাকবে না। তো এটা যেই পাত্রে রাখা হবে সেই পাত্রেরই কি আয়তন, সম্পূর্ণ আয়তনটাই কি দখল করে নেবে। এখন আমরা যদি আন্তঃকণা আকর্ষণ বলের কথা চিন্তা করি, তাহলে কঠিন পদার্থ এবং তরল পদার্থর থেকে আন্তঃকণা আকর্ষণ বল কিন্তু বায়বীয় পদার্থের কি আরও কম। আন্তঃকণা আকর্ষণ বল সব থেকে কম হলো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। হ্যাঁ, যেহেতু আন্তঃকণা আকর্ষণ বল কম, মানে এর জন্য আকর্ষণ খুবই কম অনুভব করতেছে। তার মানে কি কণাগুলো অনেক দূরে দূরে অবস্থান করতেছে। এর জন্যই বায়বীয় পদার্থের ক্ষেত্রে যে কণাগুলো আছে, এই গ্যাসের কণাগুলো অনেক দূরে দূরে অবস্থান করে। এবং এই গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে চাপ এবং তাপের প্রভাবটা কি আমরা একটু জেনে নিই। সেটা হলো, যদি আমরা চাপ প্রয়োগ করি, সামান্য চাপ প্রয়োগ করলেই দেখা যায় কি গ্যাসের যে আয়তনটা আছে, গ্যাসীয় পদার্থের আয়তনটা অনেক কমে যায়। খেয়াল করলে দেখবা যে যদি তুমি একটা গ্যাস ভর্তি বেলুন হাতে নাও, বেলুন হাতে নিয়ে যদি চাপ প্রয়োগ করো তাহলে কিন্তু সেটা চুপসে যায়, তাই না? মানে আয়তনটা কমে যাচ্ছে। তার মানে কি সামান্য চাপ প্রয়োগ করলেই কিন্তু এর আয়তনটা অনেক কমে যায়। আবার যদি তাপ প্রয়োগ করি, তাপ প্রয়োগ করলে কি হয়? গ্যাসীয় পদার্থের আয়তনটা অনেক অনেক বেড়ে যায়। তো এটাই ছিল আমাদের কি কঠিন, তরল এবং কি গ্যাসীয় পদার্থের সম্পূর্ণ ডিটেলস আলোচনা। তো এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো বৈশিষ্ট্য জানতে পারছি, আন্তঃকণা আকর্ষণ বল সম্পর্কে জানতে পারছি, এবং কার আন্তঃকণা আকর্ষণ বল সবথেকে বেশি এবং কার সবথেকে কম, এগুলা কিন্তু আমরা। তো চলো আমরা নেক্সট টপিকে চলে যাই, সেটা হলো কণার গতিতত্ত্ব, যেটা আমাদেরকে বুঝতে হবে এই অধ্যায় থেকে। কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস। আমরা একটু আগেই দেখলাম যে পদার্থ তিন রকম হতে পারে, কঠিন, তরল এবং গ্যাসীয়। এবং প্রত্যেকটা পদার্থই কি থাকে? ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত থাকে। কারণ কি এই যে কণাগুলো থাকে, এই কণাগুলোর মধ্যে কিন্তু এক ধরনের আকর্ষণ বল থাকে বা আকর্ষণ শক্তি থাকে। সেই শক্তিটাকে বলা হয় আন্তঃকণা আকর্ষণ শক্তি। এখন প্রশ্ন হলো, এই যে কণাগুলোর মধ্যে শুধু কি আন্তঃকণা আকর্ষণ শক্তিই থাকে? উত্তর হলো না, এর আরেকটা শক্তি থাকে, সেটা হলো গতিশক্তি। তাহলে কণাগুলোর দুই ধরনের শক্তি থাকবে, একটা হলো আন্তঃকণা আকর্ষণ শক্তি আর একটা হলো গতিশক্তি। এখন কণার গতিতত্ত্ব বিষয়টা কি? কণার গতিতত্ত্বটা হলো, এই যে দুইটা বৈশিষ্ট্য কণার, একটা হলো কি আন্তঃকণা আকর্ষণ শক্তি আর একটা হলো কণার গতিশক্তি। তো এই যে দুইটা বৈশিষ্ট্য, এই দুইটা বৈশিষ্ট্য দিয়ে কোনো একটা পদার্থের অবস্থা কিন্তু ব্যাখ্যা করা যায় খুব সহজেই। হ্যাঁ, তো অবস্থা বলতে কি, পদার্থটা কঠিন হবে নাকি তরল হবে নাকি গ্যাসীয় হবে, এই যে অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বটা, এই দুইটা বৈশিষ্ট্য দিয়ে সেটাকেই বলা হয় কণার গতিতত্ত্ব। তো দেখো, আমরা যদি এটাকে সংজ্ঞা আকারে লিখতে চাই তাহলে এইভাবে লিখতে হয় যে আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর কি গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল
এবং গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করা তত্ত্বকেই কণার গতিতত্ত্ব বলা হয়। এখন আমরা যদি কোনো একটা কঠিন পদার্থ নিয়ে চিন্তা করি, তাহলে দেখা যায় কি যে কঠিন পদার্থের মধ্যে যে থাকা কণাগুলো আছে, এই কণাগুলোর ভেতর আকর্ষণ শক্তি বা বলি আন্তঃকণার যে আকর্ষণ শক্তি, এটা কি থাকে? খুব বেশি থাকে। খুব আকর্ষণ শক্তিটা খুব বেশি থাকার কারণে এই কণাগুলো খুবই কাছাকাছি অবস্থান করে। কাছাকাছি অবস্থান করে বলেই কিন্তু এরা কিন্তু কি একটা নির্দিষ্ট আকার ধারণ করতেছে, তাই না? এর জন্যই তো এটা কঠিন এবং নিজেদের অবস্থান থেকে নড়তে পারে না, কারণ কি আকর্ষণ শক্তি খুবই বেশি থাকে। এখন আমরা যদি এই কঠিন পদার্থকে তাপ দেই, বাইরে থেকে তাপ শক্তি প্রদান করি, তাহলে কি করবে? এই যে কঠিন পদার্থের মধ্যে থাকা যে কণাগুলো আছে, এই কণাগুলো এই তাপ শক্তিটা গ্রহণ করে কাঁপতে শুরু করে। এবং যদি আরও বেশি তাপ দেই, তাহলে কি হয়? এই কণাগুলো আরও বেশি তাপশক্তি গ্রহণ করতেছে, শক্তি পাইলো সে বাইরে থেকে। এখন শক্তি পাওয়ার পরে সে আর বসে থাকতে পারে না, তার মধ্যে একটা গতিশক্তি প্রাপ্ত হয়। এমন একটা পর্যায়ে পরে চলে যায় যে এর যে আন্তঃকণা আকর্ষণ শক্তি ছিল, মানে কণাগুলোর মধ্যে যে আকর্ষণ শক্তিটা ছিল, এইটার থেকে তার গতিশক্তিটা বেশি হয়ে যায়। যখনই গতিশক্তিটা একটু বেশি হয়, তখন দেখা যায় যে তার যে আগের ফর্মটা ছিল, মানে কঠিন অবস্থা ছিল, সেটা আর সে ধরে রাখতে পারে না। তখন কি হয়ে যায় যে পদার্থর মধ্যে যে আন্তঃকণা আকর্ষণ শক্তি ছিল, এটা কমে যাচ্ছে এবং কণাগুলো একটু ছুটাছুটি শুরু করে, মানে একটু দূরে দূরে চলে যায়। তখনই কঠিন পদার্থ থেকে ধীরে ধীরে তরল অবস্থায় চলে আসে। তো এই হলো মানে কঠিন থেকে তরলে যাওয়ার যে ফর্মুলাটা, সেটা হলো কণার গতিতত্ত্বের মাধ্যমে কিন্তু এটা হচ্ছে। তো একইভাবে আবার কিন্তু কি তরল থেকে বায়বীয় বা গ্যাসীয় অবস্থাতেও কিন্তু পরিবর্তন হয়। কিভাবে? চলো আমরা দেখি। সেটা হলো কি, তরলের কিন্তু নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট কিন্তু আকার থাকে না। আচ্ছা, ভালো কথা। এটা কিন্তু আমরা জানি। কিন্তু এখন আমরা যে তরলটা পেলাম, সেই তরল পদার্থকে যদি আমরা আরও বেশি তাপ দেই, তখন কি হবে? যে তরল পদার্থের মধ্যে থাকা যে কণাগুলো আছে, মানে একটু দূরত্বে থাকা যে কণাগুলো আছে, এগুলা কিন্তু আরও বেশি তাপশক্তি পাচ্ছে সে, মানে আরও বেশি শক্তি বাইরে থেকে সে পেল। তো শক্তি পাওয়ার পরে সে তো আরও, মানে তার গতিশক্তিটা আরও বেড়ে যাবে, সে আরও বেশি কাঁপতে শুরু করবে। তো তখন একটা সময়ে গিয়ে তার গতিশক্তি এত বেশি বাড়বে যে তার মধ্যে যে আন্তঃকণা, মানে কণাগুলোর মধ্যে যে আকর্ষণ শক্তি ছিল, এইটা মানে মানে প্রায় নাই বললেই চলবে। এরকম হয়ে যাবে যে কণাগুলোর মধ্যে আর কোনো আকর্ষণই নাই। এরকম হবে এবং তার গতিশক্তিটা এত বেশি বাড়বে যে তারা একে অপর থেকে মানে ফ্রিভাবে আরকি, মুক্তভাবে একদম বিক্ষিপ্তভাবে ছোটাছুটি শুরু করবে এবং এইটাই হলো আসলে পদার্থের গ্যাসীয় অবস্থা। যে গ্যাসীয় অবস্থার কিন্তু কি থাকে না, কোনো নির্দিষ্ট আকারও থাকে না, নির্দিষ্ট কোনো আয়তনও থাকে না। তো দেখো, খেয়াল করে তাহলে কিন্তু আমরা এই যে কণার গতিতত্ত্বের মাধ্যমে কিন্তু আমরা সহজেই কোনো একটা পদার্থ কঠিন হবে নাকি তরল হবে নাকি গ্যাসীয় বা বায়বীয় হবে, সেটা কিন্তু আমরা খুব সহজেই ব্যাখ্যা করতে পারি। আশা করি তোমরা পরীক্ষায় আসলে কিন্তু এই ধরনের কোশ্চেন যদি আসে, তাহলে ব্যাখ্যা করতে পারবো। অবশ্যই সেক্ষেত্রে তোমরা কিন্তু যে বইয়ে থাকা যে চিত্র 3টা আছে, এগুলা কিন্তু তোমরা ইচ্ছা করলে দিতে পারো, তাহলে ভালো মার্কস পাবা। এরপরে আমরা জানবো ব্যাপন সম্পর্কে। ব্যাপনটা কি? ব্যাপন হলো কোনো মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। তাহলে বন্ধুরা একটু খেয়াল করে দেখো, এখানে ব্যাপন কিন্তু 3টা অবস্থার ক্ষেত্রেই হয়ে থাকে। কঠিন অবস্থার ক্ষেত্রেও হয়ে থাকে, মানে কঠিন পদার্থেরও ব্যাপন হয়, যেমন তরল পদার্থেরও ব্যাপন হয়, তেমনি আবার বায়বীয় পদার্থেরও কিন্তু ব্যাপন হতে পারে। এর জন্য আমাদের কিন্তু সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে 3টা পদার্থেরই ব্যাপন হয় এবং তারা কি ব্যাপিত হবে কিভাবে? স্বতঃস্ফূর্তভাবে এবং সমভাবে ছড়িয়ে পড়বে। যখন ব্যাপিত হবে তখন চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়বে। তাহলে আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে, যেটা হলো যে ব্যাপিত হওয়ার ক্ষেত্রে একটা নিয়ম ফলো করে, সেটা হলো উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে ছড়িয়ে পড়ে। কি ছড়িয়ে পড়ে? ওই পদার্থটা। ঠিক আছে? তাহলে উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে ছড়িয়ে পড়ে। এটা হলো ব্যাপনের ক্ষেত্রে। তো এটার উদাহরণ আমরা কিন্তু সবাই আমরা দেখি যে আশেপাশে আমাদের, যেমন আমরা যখন পারফিউম ইউজ করি, দেখা যায় যে ওই যখন পারফিউম ইউজ করি তখন পুরা রুমে সেই সুগন্ধটা ছড়িয়ে পড়ে। তো এই যে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটা, সেটা কিন্তু ব্যাপন। আবার যদি আমরা দেখি যে আমাদের মা বা আন্টি যদি কোনো কিছু রান্না করে বাসায় বা কোনো কিছুর যদি রান্না হয়, সেক্ষেত্রে দেখা যায় কি রান্নার গন্ধটা, সুগন্ধটা চারিদিকে
ছড়িয়ে পড়ে বাসাবাড়িতে। তো এই যে এই ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাই কিন্তু ব্যাপন। তো এখন আরেকটা মনে রাখতে হবে পয়েন্ট, সেটা হলো ব্যাপন হার, হ্যাঁ? মানে ব্যাপন হার বলতে বোঝাচ্ছে যে আসলে কোনো পদার্থ ছড়িয়ে পড়তে আসলে যে সময়টা লাগতেছে, স্বতঃস্ফূর্তভাবে মানে ব্যাপিত হওয়ার হার কতক্ষণে ব্যাপিত হবে। তো এইটা ক্ষেত্রে আমাদের আম যেটা মনে রাখতে হবে সেটা হলো কোনো পদার্থ যদি ছড়িয়ে পড়তে কম সময় লাগে, ঠিক আছে? মানে অল্প টাইমে যদি সেটা ব্যাপিত হয়, তাহলে তার ব্যাপন হারটা কী হবে? বেশি হবে, ঠিক আছে? আরেকটা পদার্থ হলো যেটা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগতেছে, মানে আস্তে, 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 আস্তে সেটা ব্যাপিত হচ্ছে। তার মানে কি? তার ব্যাপন হার কম। বোঝা গেছে? তো এই জিনিসটা আমরা যখন পরীক্ষা নং ৩ দেখব, ঠিক আছে? ২ টি গ্যাসের ব্যাপন, তখন আমাদের এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আপাতত ব্যাপনের এই পয়েন্টগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে তোমাদের বইতে সুন্দর করে ৩ টা পদার্থের ব্যাপন দেওয়া আছে। একটা কঠিন পদার্থের ব্যাপন, আবার কি তরল পদার্থেরও ব্যাপন এবং কি গ্যাসের ব্যাপন। এই ৩ টা পদার্থের ব্যাপনের পরীক্ষা দেওয়া আছে। আশা করি তোমরা আ বইটা নিয়ে বসেছ তাহলে ক্লাস করতে, তাহলে কিন্তু বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। এখন আমরা দেখব হলো যে পরীক্ষা নং ১ যেটা আছে, তার মানে কঠিন পদার্থের ব্যাপনের যে পরীক্ষাটা আছে, এটা সম্পর্কে আমরা হালকা ধারণা নিব। তোমরা এটা বাসায় প্র্যাকটিস করতে পারো বা ল্যাবরেটরিতেও তোমরা দেখতে পারো। দেখো এখানে যেটা দেখানো হয়েছে, একটা কঠিন পদার্থ হিসেবে নেওয়া হয়েছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। কি নেওয়া হয়েছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম ম্যাঙ্গানেটের কালারটা আসলে কি? গোলাপি বর্ণের হয়ে থাকে, ঠিক আছে? তো আমরা যদি একটা পাত্র বা কাচের পাত্রের মধ্যে যদি আমরা পানি নেই, বিশুদ্ধ পানি নেই এবং তার মধ্যে যদি এই গোলাপি রঙের কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি ছেড়ে দেই, তাহলে দেখা যাবে কি কিছুক্ষণ পর এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা দ্রবীভূত হয়ে যাচ্ছে, ঠিক আছে? দ্রবীভূত হয়ে গেলে দেখা যাবে যে এই যে যেহেতু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার হলো গোলাপি, তো দেখা যাবে পুরা দ্রবণটাই ধীরে, ধীরে কি হয়ে যাচ্ছে? গোলাপি বর্ণ ধারণ করতেছে। তো এই যে ধীরে, ধীরে যে একটা বর্ণ চেঞ্জ হচ্ছে, তো এটা হলো কঠিন পদার্থের ব্যাপন হচ্ছে, হুম? তো একটু মনে রাখতে হবে এখানে যে বিষয়টা, এটা হলো তরল পদার্থের মধ্যে কিন্তু কঠিন পদার্থটা ব্যাপিত হলো। ঠিক আছে? তরল হলো এখানে পানি এবং এর মধ্যে কঠিন পদার্থ দিলাম, সেটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো বন্ধুরা মনে রাখবা যে তরলে কঠিন পদার্থের ব্যাপনের হার অনেক কম হয়। এর জন্যই ব্যাপনের হার যেহেতু কম, এর জন্য এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা ধীরে, 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 ধীরে ব্যাপিত হলো, হ্যাঁ? মানে কালারটা ধীরে, 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 ধীরে চেঞ্জ হলো। মানে দ্রবীভূত হলো। এখন যদি এই যে ব্যাপন হারটা বাড়াবো কিভাবে আমরা? যদি আমরা তাপ প্রদান করি, ঠিক আছে? মানে যদি আমরা এই যে নরমাল বিশুদ্ধ পানির পরিবর্তে যদি আমরা একটু মানে এই ঠান্ডা পানির পরিবর্তে যদি আমরা একটু গরম পানি নিতাম, গরম পানির মধ্যে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা আমরা ছেড়ে দিতাম, তাহলে কিন্তু তার ব্যাপন হারটা আগের তুলনায় বেশি হতো। কেন বেশি হতো বন্ধুরা? দেখো, আমরা একটু আগে কিন্তু কণার গতিতত্ত্বটা পড়ে এসেছি, ঠিক আছে? যদি আমরা তাপ প্রদান করি, তাহলে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে থাকা যে কণাগুলো আছে, এরা কিন্তু ওই তাপ থেকে শক্তি গ্রহণ করবে। সো এই শক্তিটা গ্রহণ করে তারা কিন্তু যে মানে দ্রুত ব্যাপিত হবে, হ্যাঁ? তাপ শক্তিটা যখন গ্রহণ করবে, তারপরে ওই কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পাবে। গতিশক্তি যত বৃদ্ধি পাবে তত তাড়াতাড়ি তারা ব্যাপিত হবে। এর জন্যই বলা যায় যে যদি আমরা তাপ প্রদান করি, তাহলে কঠিন পদার্থের ব্যাপন হারটা কি হবে? বাড়বে। তো এইটুকুই আমাদের ধারণা নিলেই চলবে পরীক্ষা নং ১ থেকে। এরপরে আমরা যাব হলো তরল পদার্থের ব্যাপনে। হ্যাঁ, তোমাদের বইতে যে পরীক্ষাটা দেওয়া আছে তরল পদার্থের ব্যাপনের, সেটা খুবই ইজি একটা পরীক্ষা এবং তোমরা এটা বাসাবাড়িতেই করতে পারো এবং আমরা অনেক সময় করি, হ্যাঁ? দেখো, এখানে আমরা তরল পদার্থ হিসেবে নীল যেটা আছে, আমরা যে সাদা শার্টে যে নীল দেই, ঠিক আছে? সেই নীলটা ইউজ করা হয়েছে। দেখো, এইটা হলো নীলের দ্রবণের ক্ষেত্রে আমরা পরীক্ষাটা কিভাবে করব? আমাদের কিছু পরিমাণ বিশুদ্ধ পানি নিতে হবে। পানি নিয়ে তার মধ্যে আমাদের এই তরল নীলের দ্রবণটা যোগ করতে হবে। সামান্য কিছু যোগ করব। কিছুক্ষণের মধ্যে দেখা যাবে কি যে ওই যে পাত্রটা নিয়েছিলাম আমরা, সেই পাত্রের সমস্ত পানির রং কিন্তু নীল কালার হয়ে গেছে, ঠিক আছে? তার মানে ওই নীলের কণাগুলো পুরো পানিতে কিন্তু ছড়িয়ে পড়েছে। তো এই যে ছড়িয়ে পড়াটাই কিন্তু ব্যাপন। তার মানে এটা আসলে কিসের ব্যাপন দেখলাম আমরা? তরল পদার্থের ব্যাপন, ঠিক আছে? তো একটু আগে আমরা আগের পরীক্ষাতে কিন্তু দেখেছিলাম কঠিন পদার্থের ব্যাপন। কঠিন পদার্থের ব্যাপনের ক্ষেত্রে মাধ্যম ইউজ করা হয়েছিল কি?
তরল পদার্থ, মানে পানির মধ্যে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিছিলাম, মানে তরলের মধ্যে কঠিন পদার্থের ব্যাপন। আর এই ক্ষেত্রে আমরা কি করলাম, এই ক্ষেত্রেও কিন্তু আমরা পানির মধ্যে নীলের দ্রবণ যোগ করছি, অর্থাৎ পানিটাও তরল পদার্থ, আবার নীলের দ্রবণ এটাও কিন্তু তরল পদার্থ। তার মানে তরল পদার্থ মানে তরল মাধ্যমের মধ্যে কিন্তু তরল পদার্থের ব্যাপন ঘটাইলাম আমরা। ঠিক আছে, একটু খেয়াল করে দেখবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যাপিত হইতে যতটুকু টাইম লাগছিল, এই ক্ষেত্রে কিন্তু নীলের দ্রবণ ব্যাপিত হইতে তার থেকে আরো কম সময় লাগছে। তার মানে কি, কম সময় লাগা মানে কি, ব্যাপন হারটা বেশি। ঠিক আছে, তার মানে মনে রাখতে হবে কি, যে তরল মাধ্যমে কঠিন পদার্থের ব্যাপন হারের চেয়ে তরল মাধ্যমে তরল পদার্থের ব্যাপন হারটা কিন্তু বেশি। এটা আমাদের মাথায় রাখতে হবে এই পয়েন্টটা। আবার এই ব্যাপন হারটাও কিন্তু আমরা আরো বাড়াইতে পারি কিভাবে, তাপ প্রদানের মাধ্যমে। ঠিক আছে, আগের বারও যেমন আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে যদি গরম পানি ইউজ করতাম তাহলে কিন্তু তার ব্যাপন হার বাড়তো। এই ক্ষেত্রেও যদি আমরা গরম পানি বা মানে পানির তাপমাত্রাটা যদি বাড়ায় দিই তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি নীলের দ্রবণটা ছড়িয়ে পড়বে। ঠিক আছে, এই হলো ঘটনা। তো আশা করি বুঝতে পারছো তোমরা। এরপরে আমরা চলে যাব হলো আমাদের ইম্পর্টেন্ট যে টপিকটা এই অধ্যায় থেকে আসার মতো একটা টপিক, সেটা হলো দুটি গ্যাসের ব্যাপন। ঠিক আছে, দুটি গ্যাসের ব্যাপন। আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে শুনতেছো এবং বুঝতেছো। যদি না বুঝো কোথাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে কিন্তু আমাকে বলবা। আচ্ছা, এখন এই যে দুটি গ্যাসের ব্যাপন, এই পরীক্ষাটা করার জন্য আমাদের কি নিতে হবে, নিতে হবে হলো একটি লম্বা কাঁচনল নিতে হবে, যার দুই পাশের মুখটা হলো খোলা। ঠিক আছে, একদম খোলা মুখ নিতে হবে। এখন আমাদের নিতে হবে আরো দুই খণ্ড তুলা। নেওয়ার পরে আমাদের করতে হবে কি, যে দুইটা দ্রবণ নিতে হবে, একটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ, আরেকটা হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ। কিসের দ্রবণ বন্ধুরা, হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ এবং কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ। তো আমরা যে তুলাটা নিলাম, তুলাটার কাজ হলো এখন ওই যে দুইটা দ্রবণের মধ্যে দুইটা তুলা আমরা কিছুক্ষণ মানে ভিজাবো, একটু ভিজাবো। ভেজানোর পরে এই ভিজা তুলাটা আমাদের এই যে লম্বা কাঁচনল নিয়েছিলাম, চিত্রে একটু খেয়াল করো তোমরা ছবিতে, এই যে লম্বা কাঁচনল, সেই লম্বা কাঁচনলের যে দুইটা মুখ খোলা আছে ওখানে এই তুলা দুইটা আমরা গুজে দিব। এরপরের ঘটনাটা, আমাদের কাজ কিন্তু শেষ। এখন যা কাজ করবে ওরা নিজেরাই করবে। এখন এই যে দুইটা দ্রবণ থেকে যে ভিজানো তুলাটা আমরা দিলাম, একটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের তুলা, আরেকটা হলো কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দিয়ে ভেজানো তুলা। আচ্ছা, এখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের যে ভেজানো তুলাটা আছে, এখান থেকে কি উৎপন্ন হবে বন্ধুরা, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। কি উৎপন্ন হবে, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। আর আরেকটা হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দিয়ে যে ভেজানো তুলাটা আছে, এখান থেকে আরেকটা গ্যাস উৎপন্ন হবে, সেটা হলো অ্যামোনিয়া গ্যাস। কি উৎপন্ন হবে, অ্যামোনিয়া গ্যাস। এখন এই যে দুইটা গ্যাস উৎপন্ন হলো, যেহেতু কাঁচ নল, হ্যাঁ, আমরা কাঁচ নল দিয়ে বাইরে থেকে কিন্তু স্পষ্টভাবে দেখতে পাবো। এখন এই দুইটা গ্যাস উৎপন্ন হয়েছে, যে এই দুইটা গ্যাস একত্রে বিক্রিয়া করবে, যখন কাছাকাছি চলে আসবে দুই দিক থেকে এই কাঁচ নলের ভিতর দিয়ে কি করবে, তারা কাছাকাছি আসবে। তারা যখন একসাথে হবে, একসাথে হওয়ার পরে এই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস আর অ্যামোনিয়া গ্যাস মিলে একটা বিক্রিয়া করবে, বিক্রিয়া করে উৎপন্ন হবে কি, অ্যামোনিয়াম ক্লোরাইড। কি উৎপন্ন হবে বন্ধুরা, অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা আসলে একটা সাদা ধোঁয়া সৃষ্টি করবে। ঠিক আছে, যেটা আমরা কাঁচনলের বাইরে থেকে কিন্তু আমরা দেখতে পাবো, বুঝতে পারবো। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়ার সৃষ্টি হবে। এখন কথাটা হলো কি, যে যেটা বোঝার বিষয় সেটা হলো এই যে সাদা ধোঁয়াটা আসলে কোথায় উৎপন্ন হয়েছে, এটা কি কাঁচ নলের একদম মাঝ বরাবর উৎপন্ন হয়েছে, না একটু এদিক ওদিক উৎপন্ন হয়েছে। তো বন্ধুরা একটু খেয়াল করে দেখো ছবিতে, সেটা হলো আমরা যদি দেখি যে সাদা ধোঁয়াটা, সেটা হলো হাইড্রোজেন ক্লোরাইডের যে দ্রবণ দ্বারা যে ভেজানো তোলাটা আছে এইটার কাছাকাছি কিন্তু উৎপন্ন হয়েছে। হুম তো আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে এই এই পাশ থেকে কিন্তু একটু দূরত্বে অবস্থান করতেছে। তো আসলে এমনটা হওয়ার কারণটা কি, মাঝামাঝিতে কেন হলো না, এটাই হলো আমাদের বোঝার বিষয়, এবং এটা আমরা ব্যাখ্যা দিতে পারি কিভাবে, ব্যাপনের হারের মাধ্যমে। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু এখানে দেখছিলাম কি দুইটা গ্যাসের কিন্তু ব্যাপন হয়েছে। একটা গ্যাস ছিল হলো হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, আর একটা গ্যাস ছিল কি অ্যামোনিয়া গ্যাস। ঠিক আছে, তো এই যে দুইটা গ্যাসের ব্যাপন হয়েছে, এখন এই ব্যাপনের হার আসলে কোন গ্যাসের বেশি, মানে কোন গ্যাস খুব দ্রুত ছড়িয়ে পড়তেছে, আর কোন গ্যাস খুব আস্তে আস্তে যাচ্ছে। এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা এই যে সাদা ধোঁয়াটা কেন এদিকে হাইড্রোজেন ক্লোরাইডের দিকে কেন উৎপন্ন হইলো, তাহলে আমরা সেটা কিন্তু ব্যাখ্যা দিতে পারবো।
তো খেয়াল করো যে এইটা আসলে ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে ব্যাপন হারটা আমরা কিভাবে নির্ণয় করব? এটা হলো আণবিক ভর দেখে। যেহেতু হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসেরও একটা আণবিক ভর আছে, অ্যামোনিয়ারও একটা আণবিক ভর আছে। এই ২ টার যদি আণবিক ভর আমরা বের করি তাহলেই কিন্তু বুঝতে পারবো। হুম? দেখো হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ভর কত? আমরা সবাই একটু আ হিসাব করলেই বুঝতে পারবো সেটা হলো ৩৬.৫। ঠিক আছে? আরেকটা হলো অ্যামোনিয়া গ্যাস যেটা আছে এটার আণবিক ভর কত বন্ধুরা? ১৭। তো এই যে ২ টা আণবিক ভর, দেখো আমরা কিন্তু নরমালিও দেখি যে কোনো ব্যক্তির যদি ভর বা ওজন যদি বেশি হয়, একটু মোটা-সোটা যদি হয়, সে কিন্তু বেশি জোরে দৌড়াতে পারে না। ঠিক আছে? সে আস্তে, আস্তে দৌড়াবে। আবার অন্যদিকে যদি একটা পাতলা, হ্যাঁ? শুকনা একটা ছেলে থাকে বা ব্যক্তি থাকে, তাহলে কিন্তু সে তার তুলনায় অনেক দ্রুত দৌড়াইতে পারবে। ঠিক আছে? তো বিষয়টা কিন্তু এখানেও একই ঘটনা ঘটতেছে, সত্যি ঘটনা। দেখো এখানে হাইড্রোজেন ক্লোরাইড যে গ্যাসটা আছে যেহেতু তার ভরটা বেশি, সে বেশি দূর কিন্তু অতিক্রম করতে পারবে না। হুম? সে একটু মানে তার কাছাকাছি থাকার আম সময়েই কিন্তু অ্যামোনিয়া গ্যাসটা দেখো কতটুকু দূরত্ব অতিক্রম করে ফেলেছে। ঠিক আছে? তো মানে একদম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে অনেক দূরে চলে গেছে। মানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের কাছাকাছি চলে আসছে। যেহেতু তার ভরটা কম, এর জন্য সে কিন্তু মানে খুব তাড়াতাড়ি কিন্তু দূরত্বটা অতিক্রম করতে পারছে। অন্যদিকে হাইড্রোজেন ক্লোরাইড কিন্তু এতটা পারে নাই। তো এখান থেকে আমাদের মনে রাখতে হবে কি বন্ধুরা? যে যেই গ্যাসের কি আণবিক ভর যত কম, যেই গ্যাসের আণবিক ভর যত কম তার ব্যাপন হার তত বেশি। নোট ডাউন করে নাও বন্ধুরা, হ্যাঁ? যে যেই গ্যাসের আণবিক ভর যত কম তার ব্যাপন হারটা তত বেশি। অন্যদিকে একইভাবে কিন্তু বলতে পারি যে যেই গ্যাসের আণবিক ভর যত বেশি তার ব্যাপন হার কিন্তু তত কম। ঠিক আছে? আণবিক ভর যত বেশি তার ব্যাপন হার তত কম। তার মানে এখানে হাইড্রোজেন ক্লোরাইডের ক্ষেত্রে বলতেছি আর কি, এর যেহেতু আণবিক ভর বেশি এর জন্য এর ব্যাপন হারটা কম। আবার এদিকে অ্যামোনিয়া গ্যাসের ক্ষেত্রে যেহেতু এর আণবিক ভর কম এর জন্য তার ব্যাপন হারটা বেশি। এর জন্যই আমাদের এই সাদা ধোঁয়াটা সৃষ্টি হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে একটু দূরে, আবার কি হাইড্রোজেন ক্লোরাইড যেটা আছে এই গ্যাসের থেকে একটু কি কাছে। মানে এই পাশ থেকে কিন্তু কাছে। তো এইভাবে আমরা কিন্তু এটার ব্যাখ্যা দিতে পারি দুটি গ্যাসের ব্যাপন। তো বন্ধুরা তোমাদের এখানে মানে যদি এরকম মানে প্রশ্ন দেওয়া থাকে যে কোন গ্যাসের ব্যাপন মানে ২ টা গ্যাস যদি দেওয়া থাকে এবং তাদের বলে দেওয়া হয় যে ২ টি গ্যাসের মধ্যে কার ব্যাপন হারটা বেশি হবে বা কার ব্যাপন হারটা কম হবে, এটা আমরা কিভাবে তাহলে নির্ণয় করব বলো তো? আমরা কিন্তু খুব সহজেই এর আণবিক ভরটা আগে বের করে নিব। বের করার পরে আমরা তুলনা করব যে কার আণবিক ভর কম আর কার আণবিক ভর বেশি। যার আণবিক ভর কম হবে তার ব্যাপন হারটা বেশি হবে, আর যার আণবিক ভর বেশি হবে তার ব্যাপন হারটা কম হবে। মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে? তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ছিল। তো যারা মানে সিকিউর জন্য ভালো করে পড়তে চাও তারা কিন্তু এই কনসেপ্টটা কিন্তু কখনোই মিস করবা না। হ্যাঁ? ২ টি গ্যাসের ব্যাপনটা খুব ভালোভাবে বুঝতে হবে। তো আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা নেক্সট টপিকে চলে যাব, সেটা হলো নিঃসরণ।